কিন্তু বাংলার মুসলমান যারা, বাংলাদেশের হিন্দু মুসলমান মিলে ভাষা আন্দোলন করেছিল, একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ওই আমেরিকার তৈরি ওই সুদখোর ইউনুস, এরা যেভাবে সমতা কায়েম করেছে, এটা ভারতবর্ষের ভুল, ভারতবর্ষ সরকারের ভুলের জন্য এই খেসারতটা আমাদের দিতে হচ্ছে। বাংলাদেশ কোনো সময় সাম্প্রদায়িকতা দিয়ে, জামায়াতি দিয়ে, ওই বিএনপি দিয়ে ভাষা আন্দোলন হয়নি। ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষার স্বার্থে। তাই আমরা সব বাঙালি এক। আমরা কিন্তু যারা ইসলাম ধর্ম পালন করি তারা কিন্তু কেউ আরবি ভাষাকে আপন করে নেয়নি। তাহলে যার রক্তে ধর্ম নিরপেক্ষতা, যার রক্তে আছে ধর্ম নিরপেক্ষ লড়াই, সেই লড়াই দেশ বাংলাদেশ। ৭১-এর যুদ্ধ, আজকে জামায়াতিরা ফতোয়া জারি করেছে হিজাব করে চলতে হবে। ভারতবর্ষের, বাংলাদেশের বাইরে বহু মুসলমান মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের পোশাক আশাক যদি আমরা দেখি, হিজাব ৯৯% মানুষ পরে না। বাংলাদেশে ৭১-এর যুদ্ধ ছবিগুলো যদি আমরা সামনে আনি, আমরা দেখব সেই সময় বাংলাদেশের হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু মুসলিম বোন, মুসলিম ভাই, সব বোনরা সবাই লড়াই করেছে আকবরা শাড়ি পরে। কারণ সেই দেশে তখন এত ঝিকঝাক চকচকে পোশাক আশাক ছিল না। লড়াইটা হয়েছিল ধর্ম নিরপেক্ষ ভাবে দেশটা স্বাধীন করার জন্য। হ্যাঁ, ইন্দিরা গান্ধী তাতে তার জীবনকে বাজি রেখে লড়াই করেছে। বাংলাদেশের ১ কোটি মানুষকে ভারতবর্ষে ঠাঁই দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র থেকে শুরু করে, তেলেঙ্গানা থেকে শুরু করে, আপনি যদি যান ভারতবর্ষের বিভিন্ন ক্যাপিটাল রাজ্যের যে রাজধানী, সেই রাজধানীর পাশে এক একটা করে লক্ষ লক্ষ মানুষ বাংলা বলবে, বাঙালি কলোনি বলে ওগুলোকে, সেই সব জায়গায় মানুষকে ইন্দিরা গান্ধী রেখে খাওয়া দাওয়া দিয়ে, পোশাকের ব্যবস্থা করে, আবাসনের ব্যবস্থা করে, পরবর্তীকালে তাদেরকে নির্বাচনী রাইট দিয়ে, গণতান্ত্রিক অধিকার দিয়ে তাদেরকে ভোটার করে আজকে তারা সেই মানুষরাই হয়তো আমাদের দেশের অনেক জায়গায় অনেক মন্ত্রী, অনেক এমএলএ হয়ে আছে। তাহলে ভারতবর্ষের রক্ত বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ছিল। আজকে সেই বাংলাদেশের সঙ্গে আমাদের যে মানুষরা, গরিব মানুষরা, এখানকার রুটি রোজগার, চায়না বান্দার ব্যবসা, ওই তৃণমূলের আমলে বিজেপির সময় যেটা ইন্ডিকেটেড পোর্ট বন্ধ করার কথা ছিল, ইমিগ্রেশন পোর্ট করার কথা ছিল 2012 সনে, তারপরে কাজ আর এগোয়নি। একটা রাজ্যে দিদি সরকার আর কেন্দ্রের দাদার সরকার, এই জায়গায় যারা বসবাস করে, এখানকার যারা মানুষ, আমরা যারা দেখি, এখানে বহু দ্রব্য আমদানি রপ্তানি হতো। আজকে সেগুলো কমতে কমতে মাত্র পাথরে ভুট্টায় গিয়ে ঠেকেছে। কাজ বন্ধ হয়েছে শ্রমিকদের, শ্রমিকরা এমনি দেওয়ালে ঠেকে গেছে। করোনা কালের আগে এখানে ঘরে ঘরে একটি করে ট্রাক ছিল বন্ধু। ট্রাকের মালিক ছিল, ট্রাকের ড্রাইভার ছিল, খালাসি ছিল। ট্রাক ধুয়ে ট্রাকের যন্ত্রাংশ রিপেয়ার করে কিছু মানুষ বাঁচত। করোনা কালের পরে দিদির সরকারের সময় ট্যাক্স যেভাবে ধার্য করা হয়েছে এবং সুবিধা অ্যাপসের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রাককে এন্ট্রি করতে হবে, বাংলার ট্রাককে, কোচবিহারের ট্রাককে, জলপাইগুড়ির ট্রাককে, আলিপুরদুয়ারের ট্রাককে 10,000 টাকা ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন আমরা করেছিলাম। সেই ট্যাক্সটা এখন অর্ধেক হয়েছে, কিন্তু ব্যবসাটা হয়নি। বহু মানুষ ট্রাকের ট্যাক্স দিতে পারেনি, তার ফিনান্সের টাকা দিতে পারেনি। ট্রাকগুলো ভাঙাড়িতে, কাওয়াড়িতে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকায় বিক্রি করেছে। এই যন্ত্রণা বিজেপির কারোর মধ্যে নেই, এই যন্ত্রণা মোদির মধ্যে নেই, শুভেন্দুর মধ্যে নেই। আজকে ওরা হুঙ্কার ছাড়ছে সনাতনী, কোথায় সনাতনী? কাকে বলা হয় বিশ্ব হিন্দু পরিষদ, কাকে বলা হয় আরএসএস, কাকে বলা হয় বিজেপি? এরা তো অভিন্ন, এরা এক। এরা এক সময় এক এক ছবি লাগিয়ে ঘুরে বেড়ায়। এরা আজকে বাংলাদেশের সনাতনী, সেখানে কৃষ্ণের পূজা হবে, রাধার পূজা হবে, রাধা কৃষ্ণ। আজকে সেখানে জয় শ্রীরাম পতাকা নিয়ে বাংলাদেশের মানুষেরও যারা একদম গোড়া মৌলবাদী, যাদের মধ্যে মূর্খতা বেশি, তারাও ভয় পায়, শিহরণ হয় জাগে। কারণ এখানে রাম ভক্ত যাদের বলা হয়, তারা বাবরি মসজিদ ভাঙে, তারাও মৌলবাদী, তারাও হিংস্র। ওই হিংস্রদের পতাকা যখন ইসকনের সাধু বাবা মিছিল করছে হিন্দু ধর্মের গেরুয়া পতাকা নিয়ে, করুক, কিন্তু ওখানে জয় শ্রীরাম কি করে যায়? তাহলে আমরা চেষ্টা করছি বাংলাদেশে যাতে একটা অস্থিরতা হয়, সেই অস্থিরতার সুযোগে বিজেপি যাতে তার ভোট বাড়াতে পারে। আর ধমকি দিচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দেওয়া হবে। বন্ধু, ইতিহাসটা তোমরা লেখনি, চুক্তিগুলো তোমরা করনি। প্রত্যেকটা চুক্তি কমিটির সময় 3 বিঘা নিয়ে জ্বলন্ত সমস্যা ছিল। অনেক বড় বড় কথা বিজেপি বলেছিল,
বিজেপির নেতা এলকে আদবানি বলেছিল ওই বাস টার্মিনাস যে মাঠে সেই মাঠে দাঁড়িয়ে যেটা করা হচ্ছে এখান দিয়ে বাংলাদেশ তার